it shall no longer be open to the investigating agency to seek remand of the accused in relation to the subsequent offense. Similarly, গোটা বাংলার মানুষ বললে অনেকটাই কম বলা হবে, গোটা ভারতবর্ষের মানুষ বললেও কম বলা হবে, গোটা পৃথিবীর অনেক মানুষ আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে আছেন। কি নির্দেশ দেন আপনারা সবাই জানেন। ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়ে গেছে। DY চন্দ্রচূড়, যিনি এই আরজি কর মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলাটি নিজের এজলাসে নিয়েছেন, আজকে দ্বিতীয় দিনের শুনানি। 5ই সেপ্টেম্বর দ্বিতীয় দিনের শুনানি ছিল, সেদিন প্রধান বিচারপতি শরীর খারাপ হয়, শুনানি হয়নি। আজকে শুনানি চলছে এবং এই মুহূর্তে শুনানি সবে শুরু হয়েছে। আমি আপনাদের পরের প্রতিবেদনে পুরো ডিটেলস এবং সুপ্রিম কোর্টের অর্ডার কি হলো সেটা আপনাদের জানাতে পারবো। কিন্তু শুনানি শুরুই হলো একটা জলজান্ত মিথ্যা কথা দিয়ে। কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট মুখ বন্ধ করা খামে পেশ করলেন। পুরো রিপোর্টটা কি আছে আমরা জানি না, কিন্তু কপিল সিব্বল শুরু করলেন যে ডাক্তারদের এই আন্দোলনের জন্য এই রাজ্যে এখন অব্দি নাকি 23 জন পেশেন্ট মারা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে কোন্নগরের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে হইচই শুরু করেছেন সেটাও আছে। এবং এই গোটা বাংলার মানুষ এতদিনে জেনে গেছেন সেটা একটা জলজান্ত মিথ্যা খবর, ফেক নিউজ। তৃণমূলের তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা ফেক নিউজ রটানো হচ্ছে। আমি বলছি না, IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, ডাক্তাররা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ রটাচ্ছেন। আর সেই ফেক নিউজটা দিয়েই আজকে বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে দ্বিতীয় দিনের শুনানি শুরু হলো। যে শুনানির শুরুই হচ্ছে একটা মিথ্যা দিয়ে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে ডাক্তারদের আন্দোলনের জন্য 23 জন লোক মারা গেছে। আমি জানি না সেই শুনানির পরবর্তী ভবিষ্যৎ কি, আর কি কি হলো, কি না উঠতে চলেছে, কি হচ্ছে এই মুহূর্তে আমাদের বাংলায়, সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে শুনানি চলছে, মারাত্মক শুনানি। একদিকে CBI, কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা, অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং তার সঙ্গে 21 জন বিখ্যাত আইনজীবী লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে। একদিকে তিনি বিল আনছেন, বলছেন দোষীর ফাঁসি চাই, অন্যদিকে 21 জন আইনজীবীকে লাগিয়েছেন আরজি করের মামলার প্রতিবাদীদের বিপক্ষে। কি চাইছে আমাদের রাজ্য সরকার? কেন 21 জন আইনজীবী? কেন কপিল সিব্বল? কপিল সিব্বল আজকে শুরু করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা ভুল এবং মিথ্যা রিপোর্ট দিয়ে। ডাক্তারদের আন্দোলনে নাকি এখন অব্দি 23 জন রোগী মারা গেছেন এবং সেখানে উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে হইচই করছিলেন সেই কোন্নগরের ঘটনা। সেটাও আমি আপনাদের শোনাবো। IMA কি বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে ফেক নিউজ রটাচ্ছেন, সবটা দিয়ে আমি আপনাদের শোনাবো। কিভাবে একজন রোগীকে কেন্দ্র করে তৃণমূল লাশের রাজনীতি করছে সেটাও আমি আপনাদের দেখাবো। সেই মিথ্যাটা দিয়ে আজকে DY চন্দ্রচূড়ের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হলো। অন্যদিকে আপনারা জানেন গোটা বাংলা গতকাল আবার রাত জেগেছে। প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে মানুষের প্রতিবাদ মিছিল চলছে। মানুষের এই আন্দোলনকে রাজ্য সরকার দমন পীড়ন নীতি, হুমকি শাসানি দিয়েও থামাতে পারছে না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে। কোথাও দেখে নেবার হুমকি, কোথাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি। গায়েও হাত তুলছে। ছাত্রীদের মিছিল নৈহাটি, আপনারা শুনেছেন গতকাল নৈহাটিতে প্রাক্তনীদের একটা মিছিলে সেখানে তৃণমূল হামলা চালালো। ছাত্রীদের রীতিমতো ড্রেস ফ্রেস ছিঁড়ে দেওয়া হলো, মাস্টারমশাইদের মারধর করা হলো। অবিশ্বাস্য ব্যাপার। তৃণমূল দমন পীড়ন নিতে শুরু করেছে। অন্যদিকে আজকে রাজ্যের বিরুদ্ধে যে কেন্দ্রীয় সরকার নালিশ করেছিল যে আরজি করে যে CISF বাহিনী মোতায়েন করা হয়েছে তার কোন রকম রক্ষণাবেক্ষণ, খাবার দাবার, থাকার ব্যবস্থা কোনো দিকে নজর দিচ্ছে না রাজ্য সরকার, তাদের স্বাস্থ্য দপ্তর একেবারে তাদের সঙ্গে কোন রকম সম্পর্কই রাখেনি। সেই নিয়ে কেন্দ্র সরকার আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ঘটনা অমার্জনীয় অপরাধ। রাজ্য সরকারের শুনানি শুরু হওয়ার আগেই মুখ পুড়ে গেছে। CISF কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকারের এই ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলেছে কেন্দ্র এবং আজকে সেটা নিয়েও প্রশ্ন উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে। আজকে সেটা নিয়ে উঠবে। শুরু হয়েছে মিথ্যা দিয়ে। অন্যদিকে CBI মুখ বন্ধ করা খামে রিপোর্ট দিল। আমরা জানতে পারলাম না সেই মুখ বন্ধ করা খামে এতদিনের তদন্তের কি রিপোর্ট আছে, কিন্তু যেটুকু আমরা জানা যাচ্ছে যে
ময়না তদন্তে কয়েকজনের অনধিকার উপস্থিতি, এই নিয়ে প্রশ্ন উঠছে। সিবিআই দেখতে চাইছে এর মধ্যে সন্দীপ ঘোষের লোকজন কতজন ছিল। আমরা যে রিপোর্ট আমি আপনাদের দেখিয়েছি, যে প্রতিবেদন, যে 9ই আগস্ট সকালে আরজি কর থেকে নাকি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মিছিল হবে এমন একটা নোটিশ অর্ডার বের করে দেখাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবং সেখানে দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে যারা যোগাযোগ আছে তাদেরকেই ডাকা হয়েছে। বাকি সবাই বলছেন সাধারণত 15ই আগস্টের মিছিলে ডাক্তারদের যে অংশগ্রহণ হয় সেই মিছিলটা হয় এসএসকেএম থেকে, কারণ এসএসকেএমটা রেড রোডের কাছে বলে। কোনোদিন একেবারে সুদূর উত্তরে আরজি কর থেকে আজ অব্দি কোনো মিছিল হয়নি। তাহলে কি অ্যালিবাই তৈরি করার জন্যই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এতগুলো ডাক্তারের নাম দিয়ে একটা মিথ্যা অর্ডার বার করে দিল? সেই নিয়েও তদন্ত করছে সিবিআই। সে সময় সন্দীপের যে ডান হাত বাঁ হাত বলে যেসব পরিচিত চিকিৎসকরা আছেন তারা কেন ঘটনাস্থলে গেলেন সেই নিয়ে তদন্ত হচ্ছে। প্রত্যেকের ফোনের কল লিস্ট রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, সেটা মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষ কার কার সঙ্গে কথা বলেছিলেন, ওই দিন কে কে উপস্থিত ছিলেন। এবং তারা জানতে পেরেছেন যে সন্দীপ ঘোষের দুজন একবারে খাস লোক, আরজি করের 2 কর্তাস্থানীয় চিকিৎসক ওই দিন সেমিনার রুমের কাছাকাছি, ডাক্তারদের রুমের কাছাকাছি একেবারে ভোর থেকে মাটি কামড়ে পড়েছিলেন। এবং সেখানে এই জন্য ডেকে পাঠানো হয়েছিল ফরেন্সিক যারা তদন্ত করেন, ফরেন্সিক টেস্ট যারা করেন, পরীক্ষা যারা করেন, সেই সমস্ত ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল, আইনজীবীদের ডেকে পাঠানো হয়েছিল, যাতে এই কেসটা কোর্টে উঠলে এই সমস্ত আইনজীবী এবং ফরেন্সিক লুপহোলস গুলো খুঁজে বের করতে পারে। লুপহোলস অর্থাৎ কোর্ট, আপনারা জানেন, তথ্য প্রমাণে বিশ্বাসী। আপনার দেখে কি মনে হচ্ছে সেটা তো কোর্ট কখনো প্রমাণ হিসাবে বিশ্বাস করবে না। কোর্ট তথ্য প্রমাণ চাই, আর সেই তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ একাধিক বিশেষজ্ঞকে ওই দিন সকালে ডেকে পাঠালেন। তারা কারা? আমাদের এতদিন চিৎকারের পর সিবিআই এই নিয়ে তদন্ত শুরু করেছে। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, যে একেবারে প্রথম দিন থেকে 1 মাস আগে থেকে, যে ওই দিন সেমিনার রুমে আরজি করে যে সমস্ত মাতব্বর ডাক্তাররা হাজির হলেন, কেন তাদেরকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে না। সিবিআই এবার তাদের ফোন নাম্বার, কল লিস্ট খতিয়ে দেখছে। আশা করা যাচ্ছে যে কয়েকজন ডাক্তারকে এবার হেফাজতে নেওয়া হবে, তারপরে তদন্ত শুরু হবে। হেফাজতে না নিয়ে এই মাতব্বরদের কি করে তদন্ত করবে সিবিআই, সেটাই এখন দেখার। এই নিয়ে রিপোর্টও মনে হয় সিবিআই আজকে সুপ্রিম কোর্টে দেবে। 9ই আগস্ট কোন চিকিৎসকরা বিনা কারণে সেমিনার রুমে ডাক্তারদের রুমে হাজির হলেন, প্রমাণ লোপাট করলেন, এবং তার চেয়েও বড় কথা, ময়না তদন্তে কারা ছিলেন যাদের ওই দিন ময়না তদন্তে থাকার কথাই নয়। এবং ময়না তদন্তের যে মেন কর্তা যিনি, আপনারা জানেন, দেবাশিস সোম, তিনি আবার আইসিইউতে ভর্তি হয়ে গেছেন। তার নাকি শরীর ভালো নয়, যে কোনো মুহূর্তে মারা যাবে। তার কি রিপোর্ট হলো আমরা এখন আর জানি না। দেবাশিস সোম নাকি কিছু লিখতেই দেননি না। ওই নির্যাতিতার শরীরে 150 গ্রাম সাদা থকথকে তরল বেরোলো, সেটা কি, সেটা পুরুষ মানুষের বীর্য না অন্য কিছু, লিখতে দেননি। কজন অত্যাচার করেছে সেই নিয়ে কোনো রিপোর্ট লিখতে দেননি। কিন্তু ডাক্তাররা ময়না তদন্ত করে লিখতে বাধ্য হয়েছেন, জোর করে পেনিট্রেশন হয়েছিল। সেটা কে করেছে সেটার প্রমাণ সিবিআই কে বার করতে হবে। আজকে দেখলাম একেবারে সুপ্রিম কোর্টের শুনানির সময় ওই সিভিক পুলিশ সঞ্জয় রায়, তাকে অ্যাকিউজড বলে বেশ কয়েকবার বললেন বিচারপতিরা। অর্থাৎ কলকাতা পুলিশের পর এবার আমাদের সুপ্রিম কোর্টেও কিন্তু ওই সিভিক পুলিশ সঞ্জয় রায়কে নিয়ে চর্চা হচ্ছে। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, দেখতে পাচ্ছি চোখের সামনে, যে সঞ্জয় রায় ছাড়া আরো 3 জন ছিল। মুখ, হাত, গলা, পা, হাত একসঙ্গে চেপে ধরা সম্ভব নয়। কারা ছিল সেটা সিবিআই কে এখন বার করতে হবে। সঞ্জয় রায় একা সিভিক পুলিশকে ধনঞ্জয় বানিয়ে দেওয়ার পুরো প্রচেষ্টার বিরুদ্ধে আমরা কিন্তু লড়ে যাব। সেটা কলকাতা পুলিশই হোক আর দেশের সুপ্রিম কোর্টই হোক, কোনোদিনই এটা একজনের কাজ নয়, এটা সিবিআই কে বের করতে হবে। এটাও দেখতে হবে ওই মৃতদেহ পোড়ানোর পিছনে, 7 তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পেছনে কারা ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন সারাক্ষণ ফোনে বিনীত গোয়েলের সঙ্গে যোগাযোগ ছিল ওই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যাপারে। পানিহাটি শ্মশানে বিধায়ক নির্মল ঘোষ হাজির হয়ে গেলেন। 7 সকাল থেকে আরজি কর হাসপাতালে তৃণমূলের কোন কোন নেতা এই দেহটাকে পুরো গার্ড করে রইলেন, একেবারে মৃতদেহ পুড়িয়ে দেওয়া অবধি সিবিআই কে দেখতে হবে। এই সবকিছু সিবিআই করবে কিনা সেটা বড় কথা, কিন্তু আজকে আপাতত যেটা বড় খবর, এই সেমিনার রুমে, ডাক্তারদের রুমে কোন কোন মাতব্বর ডাক্তাররা হাজির ছিলেন, পোস্টমর্টমে কারা কারা ছিলেন, এই সমস্ত নিয়ে কিন্তু এবার তদন্ত শুরু হয়েছে। যারা মাতব্বর ডাক্তার ছিলেন তারা এবার ওখানে সমস্যায় পড়ে যাবেন। আর কি কি হচ্ছে, গোটা দেশ জুড়ে ডাক্তারদের ধর্মঘট শুরু হয়েছে, অথচ আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর রিপোর্ট দিল আজকে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হলো, 23 জন নাকি মৃত্যুবরণ করেছে ডাক্তাররা আন্দোলন করায়।
আইএমএ তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে জুনিয়র ডাক্তার ছাড়া কারাও আন্দোলনে নেই। সিনিয়র ডাক্তাররা আছেন, তারা চিকিৎসা করছেন এবং এই চিকিৎসায় গাফিলতির কোনো সুযোগ নেই। কলকাতা পুলিশ নিজে পোস্ট দিয়ে জানিয়েছে একজন নিজেকে মারতে গিয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় তাড়াতাড়ি বেঁচে যান। কলকাতা পুলিশ হাসপাতালকে সার্টিফিকেট দিচ্ছে, সেখানে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নিজের হাসপাতালের বিরুদ্ধে, ডাক্তারদের বিরুদ্ধে ভুলভাল রিপোর্ট দিচ্ছে। কেন কেন সেটা আপনারাও কয়েকদিনের মধ্যে আন্দাজ করতে পারবেন। মানুষকে আরো খেপিয়ে তোলার কথা হচ্ছে, মানুষ খেপে যাচ্ছে এবং সেই খেপিয়ে তুলছে তৃণমূলের দু একজন। কেন? তাদের স্বার্থ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ পোস্ট করেছেন। কে বলছে? আইএমএ ডাক্তাররা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তাররা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ পোস্ট করেছেন। সেই প্রতিবেদন আমি আপনাদের শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেক নিউজ পোস্ট করে কি লাভ হচ্ছে? বাংলার মানুষ আরো চটে যাচ্ছে। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি লাভ? বাংলার মানুষ চটে গেলে, আন্দোলন আরো বাড়লে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলে, সেটা আবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি লাভ? এই প্রতিবেদন আমি আপনাদের পরে শোনাবো। নৈহাটির ঘটনা শুনলেন, কয়েকজন আহত হয়েছেন, ছাত্রীদের রীতিমতো জামা প্যান্ট শাড়ি নিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। কেন কেন তারা প্রতিবাদ মিছিলে যাচ্ছে? তৃণমূল অত্যাচার করে দমন পীড়ন নীতি নিয়ে এই আন্দোলন আটকানোর চেষ্টা করছে, যেটা কোনোদিন সম্ভব নয়। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কপিল সিব্বালকে দিয়ে সুপ্রিম কোর্টে লড়ে যাচ্ছে, যাতে ডাক্তারদের আন্দোলন খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যায়, এই আন্দোলনকে বন্ধ করা যায়। জানি না আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর কি কি সিদ্ধান্ত হবে, সেদিকে আমাদের নজর থাকছে এবং এর পরের প্রতিবেদনই হয়তো আমি আপনাদের জানাতে পারবো সুপ্রিম কোর্টে আজকে ঠিক কি হলো, বিচারপতিরা কি রায় দিলেন। অন্যদিকে আরো একটা বড় ঘটনা ঘটেছে। আপনারা জানেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে রীতিমতো ডাক্তাররা, বিভাগীয় প্রধানরা বিপ্লব করেছিলেন। তারা দেখিয়ে দিয়েছিলেন কিভাবে তৃণমূল ছাত্র পরিষদ করা ডাক্তার 53 পেয়ে সাদা কালি দিয়ে সেটা পুঁছে সেটাকে 80 করা হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল। ইতিমধ্যে আপনারা জানেন সেই বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট জমা পড়ে গেছে। এমএসভিপি সঞ্জয় মল্লিক বলছেন আমরা রিপোর্ট জমা দিয়েছি। এই সমস্ত অভিযুক্তদের কেউ থ্রেট কালচারের কথা স্বীকার করেছেন, কেউ মানতে চাননি। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, যে জন্য এই প্রসঙ্গের অবতারণা করলাম, এই তদন্ত রিপোর্ট বলছে যে এই ঘটনার সঙ্গে সবাই জড়িত, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সবাই জড়িত। এই তদন্ত করার অধিকারী তাদের নেই। থ্রেট কালচারে অভিযুক্ত ডিন সন্দীপ সেনগুপ্ত ইতিমধ্যেই ছাত্রদের চাপে পদত্যাগ করেছেন। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা বলছেন যে এই তদন্তের অভিযুক্ত যারা, তারা হচ্ছেন প্রিন্সিপাল আছেন, ডিন আছেন, অন্যান্য ডাক্তাররা আছেন, তাদের বিরুদ্ধে রিপোর্ট দেবার কোনো অধিকারী তাদের নেই। তাহলে তদন্ত কমিটি গঠন করাটা পুরোপুরি একটা মুখ রক্ষার চেষ্টা, যাদের কোনো ক্ষমতাই নেই। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এরকম সমস্ত মেডিকেল কলেজেই থ্রেট কালচার চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজত্বে। কারা থ্রেট কালচারে যুক্ত? স্বাস্থ্য দপ্তর যাদিকে 9ই আগস্ট আরজিকর থেকে এসএসকেএম কুচকাওয়াজ করালো স্বাধীনতা দিবসের, তারাই মেন অভিযুক্ত। তাদের লিস্ট রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নিজেরাই প্রকাশ করে দিয়েছে। সেই ভিডিও কিন্তু আমরা এখনো দেখিনি। ভোর 5:30টায় কোন কোন মাতব্বর ডাক্তাররা আরজিকর থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করলো এসএসকেএম অবধি, তারপর আবার এসএসকেএম থেকে আরজিকর কুচকাওয়াজ করে ফেরত এলো এই মেয়েটির ডেড বডি দেখার জন্য এবং প্রমাণ লোপাট করার জন্য, তাদের সেই ভিডিও এখনো আমাদের হাতে আসেনি। কারা কুচকাওয়াজ করলো সেদিন? নাকি স্বাস্থ্য দপ্তর পুরোপুরি মিথ্যা রিপোর্ট দিচ্ছে? যেমন আজকে তারা সুপ্রিম কোর্টে মিথ্যা রিপোর্ট দিল, 23 জন মারা গেছে এই রাজ্যে ডাক্তারদের আন্দোলনের জন্য। একটা মিথ্যা রিপোর্ট দিয়ে আজকে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হলো। বাকি কি হলো সেটা আমি আপনাদের দেখাবো পরের প্রতিবেদনে। আপাতত দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।